ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভি ইউরোপ নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে ব্রিটেনে ইমিগ্রেন্ট আসা বন্ধ করবে রিফর্ম ইউকে, নির্বাচনের ইশতেহারে ঘোষণা। বরাদ্দবিহীন তহবিলের ট্যাক্স কর্তনের সমালোচনা লেবার দলের, ইশতেহারে বেনিফিট সুবিধা কাটছাঁটের কথা বলছে টরি পার্টি। এবং ঈদের দ্বিতীয় দিনেও ঢাকার বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি, বর্জ্য ব্যবস্থাপনায় খুশি নগরবাসী, চামড়ার দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রিফর্ম ইউকে তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে সোমবার। ওয়েলস আয়োজিত এক অনুষ্ঠানে দলটির নেতা নাইজেল ফারাজ বলেছেন, তার দলের প্রধান লক্ষ্য হচ্ছে ব্রিটেনে ইমিগ্রেন্ট আসা পুরোপুরি বন্ধ করে দেয়া। আসন্ন জাতীয় নির্বাচনকে তিনি ইমিগ্রেশন ইলেকশন বলে উল্লেখ করেছেন। ফারা বললেন, অপ্রয়োজনীয় ইমিগ্রেন্ট ব্রিটেনে প্রবেশ করায় NHS-এ রোগী জট এবং বাড়ি সংকট দেখা দিয়েছে। দাবি করেন এই বিষয়টি অন্য কোনো দল আলোচনা করেনি। তার দল ক্ষমতায় গেলে তিনি এই লক্ষ্য বাস্তবায়ন করতে চান। যদিও তিনি বলেন, রিফর্ম ইউকে একেবারে নতুন একটি দল, আসন্ন নির্বাচনে তার দল জয়লাভ করবে তেমনটি তিনি আশা করছেন না উল্লেখ করে বললেন, 2029 সালের নির্বাচনে জেতার জন্য তারা কাজ করে যাবেন। There are also many millions of people out there not just disappointed over manifestos, but a lot of Brexit voters, millions of Brexit voters out there, genuinely disappointed. They believe that by voting for Brexit, and actually the reason we saw the turnout on the scale that we did is that we'd actually get a grip on mass migration into Britain. We'd get back proper control of our borders, and none of that's happened. In fact, the very opposite has happened. So there are feelings of disenchantment there as well. কনজারভেটিভ দলের তহবিল বরাদ্দবিহীন ট্যাক্স কর্তনের সমালোচনা করেছে লেবার দল। চ্যান্সেলর জেরেমি হান্ট নির্বাচনী ইশতেহারে ওয়েলফেয়ার কর্তনের ঘোষণা দেওয়ার পর লেবার দল এ মন্তব্য করল। এছাড়া ইশতেহারে বেনিফিট সুবিধা কাটছাঁট করা হবে বলে উল্লেখ করেছে টরি পার্টি। যদিও গত সপ্তাহে চ্যান্সেলর বলেছিলেন, ট্যাক্স কর্তন পরিকল্পনা হবে পুরোপুরি তহবিল বরাদ্দের উপর। This election is for you because you now have the power, the chance to end the chaos, to turn the page and to rebuild Britain. And we've had 14 years of going round and round in circles, getting absolutely nowhere. Chaos and division, feeding chaos and division. And that has a cost, a human cost. For a government to leave after 14 years our country with living standards worse than when they started is absolutely unforgivable. And what is their plan, Rishi Sunak's plan? £46 billion of unfunded tax cuts. They haven't learned a thing. And if they get 5 more years, they will carry on in the same way. Nothing will change. So a vote for Labour is a vote to stop the chaos. All we ask now, humbly, is the opportunity to change our country and put it back in the service of working people. এবার বাংলাদেশ প্রসঙ্গ। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও আজ রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এবার ঢাকার বাসিন্দাদের কোনো অভিযোগ না থাকলেও পশুর চামড়ার দাম নিয়ে ক্ষোভ অনেকের। তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। প্রান্ত পারভেজের রিপোর্ট, ছবি তুলেছেন হৃদয় হাসান। ঈদুল আজহার দ্বিতীয় দিনে আজও অনেক এলাকায় পশু কোরবানি করতে দেখা গেছে। তবে ঈদের দিনের তুলনায় এ সংখ্যা অনেকটাই কম। আমি প্রতি বছরই কোরবানি করে গরিব দুঃখী যারা আছে আমার আশেপাশে তাদেরকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করি।
এটা আল্লাহ রাস্তায় দেই, কুরবান দেই, নিজের খুব তৃপ্তি লাগে, ভালো লাগে। এবছর কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তবে ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা অজুহাত। বিপাকে আছেন মৌসুমি ব্যবসায়ীরা। আমরা আর চাম অবশ্যই হতাশাজনক। আমরা তো আগে এইসব চামড়া 2000-3000 টাকা বিক্রি করতাম, এখন 600-700 টাকার উপরে চামড়া বিক্রি হচ্ছে না। এই চামড়ার সেক্টরটার দিকে একটু নজর দেওয়া। 200 টাকা চামড়া কিনে কিভাবে 20,000 টাকা জুতা হয়? আমাদের কথা একটাই, এইখান থেকে গাড়ি ভাড়া খরচ করে যায় 8,000-10,000 টাকা। যদি 700 কিনি, ওইখানে গিয়ে পাই আমরা 630-650 রেট। তবে এবারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী। একটা ঘোষণা ছিল 2টার পর থেকে 6টার ভিতরে বর্জ্য পরিষ্কার করবে, সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছে। তদারকি অনেক ভালোভাবে হয়েছে। কুরবানির পরপরই সিটি কর্পোরেশন লোক এসে সব বর্জ্য ময়লাগুলো নিয়ে যাচ্ছে। যখন গরু জবাই করে বুড়ি ময়লা যা ফালায় সঙ্গে সঙ্গে আমরা নিয়ে জমা করি, গাড়ি দিয়ে নিয়ে যায়। কুরবানির বর্জ্য পরিষ্কার নিয়ে 2 সিটির দেয়া ওয়াদা রেখেছেন নগরপিতারা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোথাও মেলেনি কুরবানির বর্জ্যর অস্তিত্ব। আর এ নিয়ে আনন্দিত নগরবাসী। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে নগরবাসী। তবে বাড়তি ভাড়ার ভোগান্তির অভিযোগ তাদের। মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় এমন চিত্র। ঈদের আগে বিভিন্ন ব্যস্ততার কারণে যারা গ্রামে যেতে পারেননি তাদের অনেকেই আজ পা বাড়িয়েছেন বাড়ির পথে। তবে বাস টার্মিনালে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। কিন্তু এই অভিযোগ মানতে নারাজ কাউন্টার মালিকরা। অনেক মজা লাগছে যে আমি বাড়িতে যাচ্ছি ঈদের পরে। আমার মেয়ে, তার যেতেই হবে, ওর আনন্দ করার জন্য মূলত যাওয়া হচ্ছে। ভাড়া যেখানে 500 টাকা 400 টাকা সেখানে 600-700 এরকম করে নিচ্ছে। আসলে এটা কঠোরভাবে দেখা উচিত। যাত্রী ভাড়ার বাড়তি তো প্রশ্নই আসে না। ভাড়া বরঞ্চ আমাদের সাবেক ভাড়া 500 টাকা, সেই 500 টাকায় নিচ্ছি। ওই যে স্বাভাবিক টাইমে যখন আমাদের ভাড়া রেট 500 টাকা, কিন্তু আমরা দেখা যায় যে যাত্রী 400 করলেও নেই। কিন্তু এখন তো আর কম দামে বিক্রি করতেছি না। মানে যাত্রী মনে করছে আগে কিছু কম টাকায়, এখন বেশি নিচ্ছে। ঈদের ছুটিতে পাল্টে গেছে রাজধানীর চিরচেনা দৃশ্য। ব্যস্ত সড়কগুলো প্রায় ফাঁকা। রাস্তায় যাত্রী এবং গণপরিবহন দুটোই কম, নেই যানজট। সড়ক মহাসড়কগুলো দখলে নিয়েছে রিকশা ও ব্যক্তিগত গাড়ি। পরিবার পরিজন নিয়েও ঘুরতে বেরিয়েছেন কেউ কেউ। ফাঁকা রাস্তায় স্বস্তিতে চলতে পেরে খুশি নগরবাসী। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এখন বায়ু দূষণ নাই, মানে আমরা যারা ঢাকাতে আসি আমরা খুব ফেথফুল অবস্থায় আছি। ফাঁকা রাস্তা, একদম ফাঁকা, যাত্রী নাই, রাস্তাঘাট ফাঁকা, দেশ গ্রামের লোকজন সব চলে গেছে। ঈদের আগেই আমাদের কাজটা বেশি থাকে, এই সময়ে রাস্তাঘাটে একটু যানজটটা বাড়ে। আর ঈদের পরে আজকে ঈদের দ্বিতীয় দিন রাস্তাঘাট একদম ফাঁকা, গাড়ি ঘোড়া চলাচল খুবই সামান্য। তবে আমাদের সব রকমের ব্যবস্থা আছে। মূল্যস্ফীতির কারণে ঈদ উদযাপন ব্যাহত হয়েছে। বিএনপির এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঈদুল আজহায় 1,40,00,000-এর বেশি কোরবানি হয়েছে, যা গতবারের তুলনায় বেশি। দেশে মূল্যস্ফীতি আছে, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কমানোর চেষ্টা করছেন বলে জানান আওয়ামী লীগের শীর্ষ নেতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা চুক্তি হবে কিনা সে বিষয়ে জানা নেই। তবে দুই দেশের প্রধানমন্ত্রীর বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার কথা জানান ওবায়দুল কাদের। আর বিএনপি সার্বভৌমত্বে আঘাত হানার যেসব অভিযোগ করছে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ইনফ্লেশন আছে বাংলাদেশে অ্যারাউন্ড 10%। ঈদের আনন্দ একেবারে ম্লান হয়ে গেছে, এটা তো বাস্তবের ছবি না। মিয়ানমারের যে সরকার যেভাবেই থাক, সেনা শাসিত যে সরকারের এখানে বাংলাদেশের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো ঘটনা বা সংঘাত সরকারের পক্ষ থেকে উস্কানি দেওয়া এ পর্যন্ত হয়। বাংলাদেশের ভেতরে ভারতীয় রেল নেটওয়ার্ক স্থাপন হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে, এমন আশঙ্কা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ভারতের সামরিক ও বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড। যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে তাদের কাছে দেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই রেল নেটওয়ার্ক স্থাপনার মাধ্যমে। এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন রুহুল কবির রিজভী। তো যেখানে এই যে গণহিংসা বাংলাদেশের মানুষদের প্রতি, সেইখানে তারাই যদি রুটটাকে সংক্ষিপ্ত করার জন্য তারা এখন বাংলাদেশের একেবারে বুকের উপর দিয়ে রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলবে। যে কথাটি বলছিলাম, যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে। এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের যে ইন্টেলিজেন্স ব্যবস্থা সেটি ভেঙে পড়বে। বাংলা টিভি ইউরোপ নিউজের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ভূমধ্যসাগরে নৌকা ডুবে দর্শনের মৃত্যু, ৩০ বাংলাদেশি সহ উদ্ধার ৫১, নিখোঁজ ৭। বিরতির পর বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত আরও একবার। বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নর্থ লন্ডনের জালালিয়া জামে মসজিদ এনফিল্ডের উদ্যোগে ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক বাংলাদেশি, সোমালিয়ান, সৌদি আরবিয়ান, আফ্রিকান ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন এই ঈদের জামাতে। নামাজ শেষে মুসল্লিরা মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় বিশ্বের বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের, বিশেষ করে ফিলিস্তিনের গাজায় অসহায় ও নির্যাতিত মুসলমানদের রক্ষা করতে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করেছে স্কানথর্পের মুসলিম সম্প্রদায়। সাপ্তাহিক ছুটি ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার থাকায় উৎসবের আমেজ ছিল অন্যরকম। দিনের শুরুতে শহরের সেন্ট্রাল মস্ক, ইসলামিক সেন্টার, স্কানথর্প জামে মস্ক ও বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিঙ্কশায়ারের আয়োজনে খোলা মাঠে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। প্রতিটি ঈদের জামাতে বিশ্বের শোষিত, নির্যাতিত, নিপীড়িত মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে পৃথক দুটি নৌকা দুর্ঘটনায় মারা গেছেন 10 অভিবাসন প্রত্যাশী, নিখোঁজ 60 জন। অভিবাসন প্রত্যাশী বহনকারী নৌকা থেকে 30 বাংলাদেশি সহ জীবিত উদ্ধার করা হয়েছে 51 জনকে। মৃত ব্যক্তিদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছে কিনা জানা যায়নি। জার্মানির এনজিও প্রতিষ্ঠান রেস্কিউ শিপ জানায়, গতকাল সোমবার ভূমধ্যসাগরে ইটালির লাম্পেদুসা উপকূল থেকে 40 মাইল দূরে ডুবতে থাকা একটি কাঠের নৌকা থেকে 10 জনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাদের মানবিক উদ্ধার জাহাজ নাডির 51 জনকে জীবিত উদ্ধার করে। রেস্কিউ শিপের একজন কর্মকর্তা জানান, তাদের উদ্ধার কর্মীরা প্রথমে ওপরের ডেকে থাকা লোকদের উদ্ধার করে, পরে নৌকার ডেকের নিচে থেকে অবচেতন অবস্থায় 12 জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে 2 জন জীবিত ছিলেন। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নিকটবর্তী ফাঁসি দেওয়ার স্টেশনের কাছে 2টি ট্রেনের সংঘর্ষে কতজন হতাহত হয়েছেন তা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। রেল কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনায় 9 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 25 জন। কিন্তু স্থানীয় পুলিশের বরাতে বিভিন্ন গণমাধ্যম নিহতের সংখ্যা 25 এবং আহতের সংখ্যা 54 বলে দাবি করেছে। দুর্ঘটনা কবলিত ট্রেন দুটির মধ্যে একটি ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। এটি আসামের শিলচর স্টেশন থেকে কলকাতায় শিয়ালদহ স্টেশনে আসছিল। এতে 1100 যাত্রী ছিলেন। আর অন্য ট্রেনটি ছিল পণ্যবাহী। দুর্ঘটনার কারণ নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে। শুরুতে দাবি করা হয়েছিল পণ্যবাহী ট্রেনের চালক সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনা ঘটেছে, কিন্তু পরবর্তী সময়ে জানা যায় দুর্ঘটনার জন্য পণ্যবাহী ট্রেনের চালক দায়ী নন। রেললাইনের রানীপাত্র থেকে ছত্তরহাট পর্যন্ত অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা অকার্যকর ছিল। এই পরিস্থিতিতে স্টেশন মাস্টারদের ম্যানুয়াল মেমো ইস্যু করে গাড়ি চালানোর ছাড়পত্র দেওয়া হয়। ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৬ সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন বলে জানিয়েছে এক ইসরায়েলি কর্মকর্তা। মাত্র এক সপ্তাহ আগেই মধ্যপন্থী বিরোধী নেতা বেনি গান্তজ এবং তার মিত্র গাডি আইজেনকোট পদত্যাগ করলে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। নেতানিয়াহু এখন গাজার যুদ্ধ নিয়ে মন্ত্রীদের একটি ছোট গ্রুপের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে, যে গ্রুপে আছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তো এবং স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডারমার। এই মন্ত্রীরাও যুদ্ধকালীন মন্ত্রিসভায় ছিলেন। শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্ষমতায় গেলে ব্রিটেনে ইমিগ্রেন্ট আসা বন্ধ করবে রিফর্ম ইউকে, নির্বাচনে ইশতেহারে ঘোষণা। বরাদ্দবিহীন তহবিলের ট্যাক্স কর্তনের সমালোচনা লেবার দলের, ইশতেহারে বেনিফিট সুবিধা কাটছাঁটের কথা বলছে টরি পার্টি। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকার বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি, বর্জ্য ব্যবস্থাপনায় খুশি নগরবাসী, চামড়ার দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং ভূমধ্যসাগরে নৌকা ডুবে 10 জনের মৃত্যু, 30 বাংলাদেশি সহ উদ্ধার 51, নিখোঁজ 60। দর্শক, এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।